ট্রাভেল করা মানে একটা কিউরিওসিটি থাকে মানুষের মধ্যে যে আমি কোন দেশের এবং আমার দেশের ব্যাপারে জানা। চারপাশের মানুষই এনাফ, মাথার বিজ্ঞানও বলেন, ব্রেন ওয়াশ বলেন। প্রথম দেশ গেলাম শ্রীলঙ্কা, ওখান থেকে ফোন দিয়ে ফ্যামিলিকে বললাম যে সরি আমি চলে গিয়েছি, আমি আসবো। আম্মু তো লাস্ট অফ অল তিনি মারা যাওয়ারও 2 মাস বা 3 মাস আগে আমি তাকে আবারও শ্রীলঙ্কায় নিয়ে গিয়েছিলাম। সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি আমি তাজরিন রিকা। আমাদের মাঝে রয়েছেন আজ একজন স্পেশাল গেস্ট, নাম তার প্রিয়তা ইফতেখার, পেশায় একজন মডেল, অভিনেত্রী, ট্রাভেলার, তার পাশাপাশি একজন নারী উদ্যোক্তা। একেবারে কি বলে বহুমাত্রিক গুণের আধার বলতে যেমনটা বোঝায়। খুব সুন্দর লাগছে আপনাকে বাঙালি বেশে। থ্যাংক ইউ সো মাচ। তো এই যে এতগুলো পরিচয় একসাথে কিভাবে বহন করেন? আমরা তো একটাতেই হাঁপিয়ে যাই। সব একসাথে একটা কানেক্টিং দ্য ডটস, যেটাকে আমি মনে করি সব একসাথে মিলে যায়। আমি খুব কাজ করতে পছন্দ করি, প্রোডাক্টিভ হতে পছন্দ করি, এবং সাকসেস আমার কাছে হচ্ছে গিয়ে যে, যেহেতু আপনি ট্রাভেলিংয়ের কথা বললেন, ট্রাভেল করা মানে একটা কিউরিওসিটি থাকে মানুষের মধ্যে যে আমি কোন দেশের এবং আমার দেশের ব্যাপারে জানা। আমি তো ধরেন মানে থাকে না যে আমেরিকা ইন্ডিয়ার ব্যাপারে আসলে এত গল্প এত মুভি হয়ে গিয়েছে, একটা সাসপেন্স একটা মজার একটা ব্যাপার আছে যে বাংলাদেশ আসলে একটু কিভাবে ডিফারেন্টভাবে প্রত্যেকবার বলা যায়। তো আমার কাছে এটা তো খুবই মজা লাগে যে দেশের জন্য কাজ করা, ব্র্যান্ডিং বাংলাদেশ, উইমেন এম্পাওয়ারমেন্ট, ওই অ্যাসপেক্টগুলোতে প্রতিটা যেই পরিচয় আপনি দিচ্ছেন সবগুলোতে ওই একই জিনিসই তুলে ধরা। এই যে ট্রাভেলিং এর কথা বলছেন, এই ট্রাভেলিং থেকে কি আপনার দ্য ফ্ল্যাগ গার্ল হিসেবে পরিচিতি কিংবা খেতাব? আমাকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড তারা আমাকে অ্যাম্বাসেডর বানিয়েছেন, অ্যান্ড অফকোর্স বিকজ অফ দ্য ওয়ার্ক আইভ ডান থ্রু দ্য ফ্ল্যাগ গার্ল। এবং আপনি আমার পিছনে হয়তো দেখতে পারবেন জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পেয়েছি, এটা তো আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড ফ্রম দ্য গভর্নমেন্ট। এই আমার জার্নি সে তখন থেকে শুরু। এই যে এত ট্রাভেলিং করা, আমাদের বাঙালি মেয়েদের তো আসলে হচ্ছে যে ফ্যামিলি থেকে অনেক ধরনের বাইন্ডিংস কিংবা রেস্ট্রিকশন থাকে। সো আপনার ফ্যামিলি থেকে কতটুকু কি সাপোর্ট পেয়েছেন? যেভাবে আমাদের বাবা মা আমাদেরকে নিয়ে টেনশন করেন, আর স্বাভাবিক আমারও মেয়ে হলে আমিও টেনশন করতাম। আমি তো আম্মুর জায়গাটা খুবই ভালো করে বুঝেছি যে আসলে কেন সে টেনশন করেছে, যে সে নিজে যেহেতু পৃথিবীটা দেখেনি, পৃথিবীটা আসলে কেমন, একটা ভয় একটা কিউরিওসিটি কাজ করে না। তো আমাকেও ওভাবেই বলা হয়েছিল যে আমি যেন বিয়ের পরে ভ্রমণ করি। এটাই কিন্তু হয় যে বিয়ের পরে জামাইয়ের সাথে যেখানে খুশি সেখানে যাও, কোনো সমস্যা নেই। প্রথম তো ওই একটা বাধা ছিল যে না যাওয়া যাবে না, কারণ আমি এখনো আনম্যারিড। কিন্তু সব জায়গায় তো আসলে আমরা শুধু ট্রাভেল বা ট্রিপের পারপাসে যাওয়া হয় না। যেমন কি আমার সিডনিতে এই জাস্ট রিসেন্টলি আমি গ্র্যাজুয়েট করলাম, পড়াশোনার জন্য মানুষ যাচ্ছে, কনফারেন্সের জন্য যাচ্ছে, ট্রেনিংয়ের জন্য যাচ্ছে, মাঝে মাঝে চাকরিতে কিন্তু ম্যান্ডেটরিও থাকে অনেক জায়গায়। তো এই যে বাধাগুলো, সেই কারণেই আসলে দ্য ফ্ল্যাগ গার্ল কনসেপ্টটা তৈরি, যে এটা কোনো বিশ্ব রেকর্ড না। আপনার ফ্যামিলি থেকে একটা স্টোরি আমি একটা আর্টিকেলে পড়েছিলাম যে আপনার পাসপোর্ট খুব সম্ভবত তারা লুকিয়ে রেখেছে যাতে মেয়ে ঘরের বাইরে না বেরোতে পারে। এবং আমার ঘরে আপনি ঢুকে দেখবেন, আপনি হয়তো খেয়াল করেছেন, একদম কেজের মতন আমার জায়গা। তো সবাই মনে করে ঘরে যেহেতু বিড়াল কুকুর আছে মনে হয় কেজটা ও তাদের জন্য, আসলে এটা আমার জন্য তৈরি করা হয়েছে। আমি এতবার ঘর থেকে পালিয়েছি সেই কারণ হচ্ছে গিয়ে যে আমার মধ্যে যে ওই জিদটা কাজ করতো যে আমার তো অপরচুনিটি আছে। এমন কোনো উদ্যোক্তা আপনি পাবেন যে এরকম ইনিশিয়ালি সাপোর্ট বা চ্যালেঞ্জ ফেস করেনি, সাপোর্টের অভাব বা চ্যালেঞ্জ ফেস করেনি, আর সবাই কিন্তু একই স্টোরি। ওই চ্যালেঞ্জ বা সাহস দেখিয়ে যারা এই যতগুলো বাধা আছে পার করেছে, তারাই আমরা আসলে উই মেড হিস্ট্রি। আমি যার কারণে আসলে পুরো বিশ্বটাকে আসলে দেখতে পাচ্ছেন, দেখার সুযোগটা হয়েছে। দৃঢ় প্রতিজ্ঞ যদি না থাকে তাহলে আসলে কোনো কিছু করা সম্ভব হয় না। তো এই পর্যন্ত কয়টা দেশ আপনার ঘোরা হয়েছে? আমি সেটা আসলে বলতে খুবই এখন বলি না, আমি বলি যে আমার 5টা কন্টিনেন্ট। अगेन আমি যেটা বলবো যে একটা কেমন জানি একটা আনহেলদি কম্পিটিশন হয়ে গিয়েছে যে কে কয়টা দেশ গেছে। আমার থেকে আরো অনেক বেশি অনেকেই ট্রাভেল করবে, অনেকেই অনেক জায়গায় যাবে। কিছু বাজেটের ব্যাপার আছে, কিছু সময়ের ব্যাপার আছে। আমার টার্গেটটা একদমই ভিন্ন। আমার কথা হচ্ছে কি আমি কয়টা মঞ্চে আমার দেশের ফ্ল্যাগটাকে নিয়েছি, কয়টা জায়গা মানে হচ্ছে কয়টা বড় বড় জায়গায় আমি আমার দেশের ফ্ল্যাগটাকে তুলে ধরেছি, এটা আমার কাছে আরো বেশি। আমার সাথে আরো অনেক সাধারণ মানুষ রয়েছেন যারা আসলে যাদের মনে আসলে এই প্রশ্নটা জাগবে যে এই দ্য ফ্ল্যাগ গার্ল কিংবা ফ্ল্যাগ গার্ল হয়ে ওঠার প্রসেসিংটা কি? এই যে ওই যখন বাধা দিলেন তখন ফ্যামিলি, তখন তো আমার বাবা মারা গিয়েছিলেন, আম্মা তখন বেঁচে ছিলেন, এখন তিনি নেই।
তো চারপাশ থেকে হয় কি যে কোনো কেউ ছেলে হোক মেয়ে হোক কেউ ভালো কিছু করলে কিন্তু ওই চারপাশের মানুষই এনাফ ফ্যামিলিকে মাথার বিগ্রানো বলেন ব্রেন ওয়াশ বলেন যেটাই হোক আরো ঢুকিয়ে দেয়। হ্যাঁ, তো ওখান থেকে এত সে ইনফ্লুয়েন্স হয়ে গেল যে সে খুব ভয় পেয়েছে ইনিশিয়ালি। তারপর তো আমার পাসপোর্ট নিয়ে গেল। তো তখন বাংলাদেশের ম্যাচ চলছিল, দেয়ালের মধ্যে ফ্ল্যাগটা ছিল। তো আমি একদম নর্মাল, আমি এখন সুটকেস নিয়ে তো ধরা খাবো, এক কাপড় সিম্পল ছোট্ট একটা ব্যাগ, ওইটার মধ্যে আমার খালি পাসপোর্ট, পুরো সাদা পাসপোর্ট, কিচ্ছু নাই সেটার মধ্যে। এবং ফ্ল্যাগটাকে ঢুকে আমি জাস্ট সুন্দর এয়ারপোর্টে চলে গেলাম, মনে করলাম যে কিছুই হবে না, আমার ধরাটা তো খেয়েছি ওখানে। তারপর পার হয়ে প্রথম দেশ গেলাম শ্রীলঙ্কা। ওখান থেকে ফোন দিয়ে ফ্যামিলিকে বললাম যে সরি আমি তো চলে গিয়েছি, আমি আসবো। তারপর আমি ভাবলাম যে ঘর ভর্তি মহিলা মানুষ, আমি এক কাজ করি গিফট নিয়ে যাই। মহিলা মানুষ তো গিফট খুব পছন্দ করে, চা শাড়ি নিয়ে আসলাম, সবাই ভুলে রাগ টাগ ভুলে অ্যাকসেপ্ট করলো। আর কি করবে, বলবে যে শ্রীলঙ্কা থাকো বা রাস্তায় থাকো, অ্যাকসেপ্ট তো করবে। তো তখন থেকে আমাকে আর মেনে নিল। মেনে নেওয়ার পর পুরো 360 ডিগ্রি আপনি বলবো যে চেঞ্জ সবার মধ্যে। আম্মু তো লাস্ট অফ অল তিনি মারা যাওয়ারও 2 মাস বা 3 মাস আগে আমি তাকে আবারও শ্রীলঙ্কায় নিয়ে গিয়েছিলাম, এবং মায়ের সাথে আমি আন্ডার ওয়াটার পাহাড়ে সব জায়গায় আমি ফ্ল্যাগটা তুলেছি, আমার ভিডিওটাও আছে আমার পেজে। তো সে যখন আসলে মানে কি ফ্যামিলি কখন জিনিসটাকে অ্যাকসেপ্ট করে, যখন তারা দেখে যে না তার কথার সাথে তার অ্যাকশনের বেশ মিল আছে। পত্রিকায় আসছিল আমার ছবি, অনেক নাম হচ্ছিল, টিভিতে দেখছিল, সবাই ফোন দিয়ে পজিটিভলি মাকে বলছিল যে বাহ কি সুন্দর ব্রেভ একটা মেয়ে যে এরকম বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন কাজ করছে, তখন অ্যাকসেপ্টেবিলিটি আসবে। আপনি তো শাড়ি নিয়েও কাজ করছেন, বাংলাদেশের দেশীয় শাড়ি নিয়ে কাজ করছেন, যেমন হচ্ছে জামদানি, তারপর হচ্ছে বাংলাদেশের মাসলিন থেকে শুরু করে নানান ধরনের শাড়িকে আপনি রিসাইকেল করে নানান ধরনের ড্রেস মেড করছেন। তো কিভাবে আসলে এই গল্পটা একটু শুনতে চাচ্ছি, এটা আসলে কিভাবে কি করছেন? বলে না যে আনপ্ল্যান জার্নি, সব কিছু খুব আনপ্ল্যান হয়, র্যান্ডম হয়। আমি একটা প্রোগ্রাম করছিলাম পুরান ঢাকা, আমি সাকরাইন ইভেন্টটাকে খুবই প্রমোট করি। তো ওটা করতে করতে যেদিন আমি মুখ দিয়ে ফায়ার বের করছি, তখন একটা কল আসলো যে তুমি যেহেতু বাংলাদেশের ট্যুরিজম অ্যাম্বাসেডর, একটা প্যাজেন্ট হবে মিস ট্যুরিজম ওয়ার্ল্ড, 12 ঘন্টা আসতে পারবে কিনা। আমার কোনো জীবনেও কোনো এক্সপিরিয়েন্স, প্যাজেন্ট কী জিনিস, সুন্দরী প্রতিযোগিতায় কী করতে হয় কিছুই জানি না। আমি 12 ঘন্টায় তারা টিকিট পাঠিয়ে দিল, মালয়েশিয়ার ফ্লাইট, 11 ঘন্টায় মনে হয় ভিসা পেলাম। জাস্ট তারপর আমি জাস্ট এয়ারপোর্টে গিয়ে আই ফ্লিউ। তো তখন আমি যেটা খেয়াল করে দেখলাম যে বিভিন্ন দেশ, আমি স্পেসিফিকলি বলবো আফ্রিকান কান্ট্রিজগুলো এবং এশিয়ান সাউথ ইস্ট, এই রিজনগুলো আমি দেখলাম যে তাদের ফ্যাব্রিক দিয়েই কিন্তু তারা কাপড় বানাচ্ছে। আর আমরা যেটা পরি সেটা হচ্ছে গিয়ে মোস্টলি থাইল্যান্ডের, চায়নার ওরকম। সব কিছুই পরা উচিত, কারণ ওখানে তো আমাদেরকে কি পরবো ওটার একটা গাইডলাইন দিয়ে দেয় যে অমুক দিনে এটা পরবেন, অমুক দিনে। তো যেদিন ধরেন আমাদের সুযোগ হয় আমরা শাড়ি পরি, সবসময় শাড়ি কিন্তু পরা যায় না, কিন্তু যেদিন ককটেল ড্রেস, ও তো স্পেসিফিকলি মেনশন করে না যে ফ্যাব্রিকটা কী হবে। তো যে যার মতন তার দেশীয় প্রোডাক্টই কেটে তারা ফ্যাব্রিক দিয়ে বানায়। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা প্রথমবার তো কোনো প্রিপারেশন নাই, পরে তো একটা টিম তৈরি করে এরকম কিছু করাই যায়। তো I just got better and better at understanding. এখনো বলবো যে লার্নিং প্রসেসে আছি। আমি যখন এসেছিলাম তখন বেশ কিছু পুরনো শাড়ি সামনে ডিসপ্লে করা আছে, এটা নিয়ে আসলে প্ল্যানটা কি? পুরনো শাড়ি আসলে মজার ব্যাপার কি যে আমার কাছে সবচেয়ে আগে আমি যেটা বললাম যে আমি নারীদের জন্য কাজ করি, আমি বাংলাদেশকে ব্র্যান্ড করার জন্য কাজ করি। আর দুটোকে যখন একসাথে করতে হবে তাহলে আমার গেট আপ, আমার ড্রেস, আমার প্রতিটা ড্রেসকে একটা গল্প বলতে হবে, একটা কজ হতে হবে। কাপড় শুধু এখন আর কাপড় নেই, কাপড় কিন্তু একটা প্রোটেস্টের জায়গা হয়ে গেছে, একটা পিস অফ আর্ট হয়ে গিয়েছে এখন সবার জন্য। আপনি কানস ফিল্ম ফেস্টিভ্যালে দেখবেন যে একজন ব্যক্তি শুধু দাঁড়িয়ে একটা ড্রেস পরলেন, কালো, সাদা এবং গ্রিন এবং লাল রেড কার্পেট, আর সে কিন্তু পুরো কিছু না বলে তার একটা পোশাক দিয়ে সে বুঝিয়ে দিলেন যে সে কি জিনিসটাকে সাপোর্ট করছে। কিন্তু আমাদের দেশে তো বিভিন্ন অনুষ্ঠানে আসলে একটা কম্পিটিশন চলে, কে কার চেয়ে কত দামি ড্রেস পরছেন। আমি মনে করি টু ইচ দেয়ার ওন, কিন্তু আমি যদি রিলেট না করতে পারি আমি ওই জায়গায় না ফিট ইন করতে কখনো চাই না। যেমন কি জাস্ট রিসেন্টলি আমি একটা প্রোগ্রামে গিয়েছি, সব কিছুর বাইট আমি দেখছিলাম, বাট তার আগেও আমার রিলসে যেগুলো আসে সবাই অমুক ঘড়ি পরেছি এত লাখ টাকার, অমুক ড্রেস পরেছি এত লাখ টাকার। ঠিক আছে, পড়তেই পারে, সেগুলো আমারও হয়তো আছে, কিন্তু আমার মনে হয় যে আমার যে ক্রাউড বা আমাকে যারা দেখছে বা আমাকে যারা আইডলাইজ করছে তারা কি এটা অ্যাফোর্ড করতে পারবে? তো ফ্যাশন তো হতে হবে অ্যাফোর্ডেবল অ্যান্ড সাস্টেনেবল। এই একটা মেসেজ দিতে চাই যে
কোনো কাপড়কে রিপিট করা, কোনো কাপড় যদি রিজনেবল হয়, কোনো কাপড় যদি আপনি অ্যাফোর্ড না করতে পারেন, ঘরের কাপড় দিয়ে কীভাবে আরেকটা ড্রেস তৈরি করা যায় বা রিপিট করা বা অন্যের কাপড় পরা, এগুলোতে কিন্তু একদম শাই আউট না ফিল করতে। দ্য ফ্ল্যাগ গার্ল নামে তো আপনার একটা কমিউনিটি কিংবা অর্গানাইজেশনও রয়েছে, যেখানে আপনি শাড়ি নিয়ে কাজ করছেন, ট্রাভেলিং নিয়ে কাজ করছেন, প্যাজেন্টস নিয়ে কাজ করছি। প্যাজেন্টসে তো আমি নিজেও গিয়েছি 2018 সালে, বাংলাদেশের প্রথম আমি বলবো যে সোলো উইন, যেটা প্রথম ক্রাউন সোলো ইন্টারন্যাশনাল প্যাজেন্ট, সেটা আমি জিতেছি। এবং তারপর থেকে তো আমি বাকি মেয়েদেরকে ট্রেনিং করছি, জাজ হিসাবে আছি। আমার নিজেরই গত বছর একটা প্যাজেন্ট ছিল, মিস ট্যুরিজম ওয়ার্ল্ড যখন নক করলেন, সেটার উপরে বাংলাদেশ ট্যুরিজম বিউটি নামে একটি সুন্দরী প্রতিযোগিতা করেছে। তো সেটা কিন্তু প্রথমবার গভর্নমেন্টের সাথে একটা প্যাজেন্ট কোলাবোরেশন করেছে। এগুলো সবই ফ্ল্যাগ গার্লের উদ্যোগে। একসাথে কাজ করতেই হবে, কারণ একা আমি একটা যতটুকু আওয়াজ বা একটা নয়েজ করতে পারবো, একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারবো। আপনি আজকে দেখেন, আপনিও কিন্তু এক ধরনের মার্জ করলেন আমার সাথে, এই খবরটা পৌঁছে দিচ্ছেন যে এরকম একটা জিনিস হতে যাচ্ছে। এটা দেখে যেন আরও 200 জন ইন্সপায়ার্ড হয় যে না, কাপড় তো পরতে হলে যে এরকমও তো চিন্তা করা যায়। তো এই যে কথা বলতে বলতে আমার প্রফেশন নিয়ে কথা বলছেন, এই প্রফেশনেই কিন্তু আপনার নানি ছিলেন, যিনি বাংলাদেশের প্রথম নারী সাংবাদিক, নূরজাহান বেগম। তো তার দিক থেকে কতটুকু ইন্সপিরেশন আপনার মধ্যে কাজ করে? অবশ্যই, এবং 5 জেনারেশন থেকে আমরা জার্নালিস্ট, আমি নিজেও চ্যানেলেতে কাজ করেছি। তা নানা, বড় বাবা, নানার নানা, এরকম করে 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 আমি জাস্ট ফ্যামিলি হিস্ট্রি দেখে অবাক হয়ে যাই। প্রেশার অনেক পড়ে আমার উপরও। নানু আসলে ABCD শেখানোর আগে এডিটিং কিভাবে করা যায় ম্যাগাজিন, সেটা তিনি শিখিয়েছেন। এবং তার পুরো কনসেপ্ট, বা আমি যেটা বলবো যে আসলে কেউই, আমরা যাই হয়েছে না কেন, ব্যাক ইন দ্য মাইন্ড আমাদের মানে গ্রো আপটা কেমন হয়েছিল, আমাদের চাইল্ডহুডটা কেমন ছিল, সেটা খুবই ম্যাটার করে। তো নানু সবসময় মানে হলিডে মানি হচ্ছে গিয়ে অফিসে নিয়ে যাওয়া, পেপার কাটিং করা। ছোটবেলা থেকে নিউজ পেপার খুঁজে খুঁজে, এই মেয়েদের নিউজ দেখো, মেয়েদের নিউজ, নারীরা কী করছে সারা বিশ্বে। তাদের আমলে কিন্তু কলমটা খুব শক্তিশালী ছিল। এটা একটা মাত্র ওয়ে ছিল সারা পৃথিবীকে বলা কে কোথায় কিভাবে আছে। এখন তো আমাদের বিভিন্ন মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আপনি বলেন, প্রিন্ট, ডিজিটাল, অনেক কিছু আছে। তখন কিন্তু রেডিও পর্যন্ত ছিল না, শুধু পাবলিকেশন, দ্যাটস ইট। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে শি ওয়াজ নট জাস্ট আ জার্নালিস্ট, সে কিন্তু অ্যাক্টিভিস্ট বলতে গেলে। শি ইজ আ পায়োনিয়ার অফ উইমেন এমপাওয়ারমেন্ট ইন দিস কান্ট্রি। সো অনেকগুলো জায়গা থেকে আমি খুবই প্রাউড ফিল করি। আপনি তো এসব কাজের পাশাপাশি মডেলিং করছেন, তার পাশাপাশি অভিনয়ও করেছেন, যদিও অভিনয় খুব একটা রেগুলার না। হ্যাঁ, অ্যাক্টিং একটু রাগ করেই ছেড়ে দিয়েছি, কারণ 4 বছর ইন্ডিয়াতে ছিলাম। সেই জায়গাটাতে আমার আম্মু যখন মারা যান, সেই নিউজটা শুনে আমি বাংলাদেশে ফেরত এসেছিলাম। তো আমি আসলে আমার ব্যাগটাকে খালি প্যাক করি নাই, আমি আমার স্বপ্নটাকেও প্যাক করে চলে এসেছি। একটু রাগ কাজ করেছে যে সেটার পিছনে ছুটতে গিয়ে হয়তো মাকে সময় দেয়নি। তো ওই জায়গাটা একটু এখন স্টপ আছে। মডেলিং তো আমি করছি, আমি খুবই রেগুলারলি আমি অস্ট্রেলিয়াতে, আমার ইচ্ছাই ছিল যে আমি একটু বাইরে পড়তে গেলে, বাইরে থাকতে গেলে আমি একটু সেটাকেও করব। আর ওখানে দেখা যায় যে সবাই চাকরির সাথে সাথেই বা পড়াশোনার সাথে সাথেই মডেলিংটা করে। কারো ফুল টাইম জব আমি তেমন বেশি শুনিনি যে মডেলিংটা ওরকম। সবাই মানে মিডিয়াতে সবাই হচ্ছে গিয়ে একটু ওটাকে সাইড হাসল, প্যাশনের জায়গা থেকে করে। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের সময় টেলিভিশনের দর্শকদের সময় দেওয়ার জন্য। কিছু যদি বলবার থাকে। কি বলবো, যে অ্যাসপায়ারিং উইমেন এন্টারপ্রেনার বা অ্যাসপায়ারিং টু বি এনিথিং, একটু মাথায় রাখতে হবে যে আমাদের সেভিংটা খুব ইম্পর্টেন্ট। আমাদের আর্নিং যেরকম ইম্পর্টেন্ট, সেভিংটাও খুবই ইম্পর্টেন্ট। এবং ওই জিনিসটাকে আমাদের সবার একসাথে তাহলে ওই ট্যাবুটাকে ব্রেক করতে হবে যে কাপড় মানি অনেক দাম, মানে প্রাইস ট্যাগটা ম্যাটার করা, বা কাপড় মানি একটা কিছুকে রিপিট করা যাবে না, বা কারো দাওয়া কাপড়কে পরা যাবে না। ওই জিনিসটা আসলে সবার আসলে হেল্প লাগবে আমার, টু ব্রেক দ্যাট স্টিরিওটিপিক্যাল কনসেপ্ট অ্যাবাউট ফ্যাশন। এটাই আমার রিকোয়েস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।